প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এটি এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম অংশীদারি ব্যবসায়ী হিসাবের উপর, এবং সেটি ছিল তাত্ত্বিক আলোচনা এবং একটা উদাহরণ দেখিয়েছিলাম। আজকের ক্লাসটি মূলত ব্যবহারিক ক্লাস। আমি একটি অংশীদারি ব্যবসায়িক হিসাবে ব্যবহারিক অঙ্ক তোমাদেরকে করাবো। দেখা যাক সমস্যাটি। জুই, পাপিয়া ও এমিলি একটি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান 2/1 অনুপাত 3/1 অনুপাত 6/1 এই অনুপাতে বন্টন করে নেয়। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ আছে অংশীদারদের মূলধন স্থায়ী থাকবে। বিষয়টি মনে রাখতে হবে, এখানে স্থায়ী থাকবে, মূলধন স্থায়ী থাকবে। আমরা জানি মূলধন দুইভাবে সংরক্ষিত থাকতে পারে, একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। এই অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে যে স্থায়ী থাকবে, এবং যাবতীয় সমন্বয় তাদের চলতি হিসাবের মাধ্যমে সাধিত হবে। যাবতীয় সমন্বয় বিষয়টিও একটু বিশেষভাবে নজর রাখতে হবে। চুক্তি অনুযায়ী এমিলি বার্ষিক 30,000 টাকা বেতন পাবে এবং অংশীদারদের মূলধন এবং ঋণের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের হিসাব হইতে নিম্নলিখিত ক্রেডিট উদ্বৃত্তগুলো দেখা যায়। ক্রেডিট উদ্বৃত্ত এই বিষয়টাকেও আমাদেরকে বিশেষ নজরে রাখতে হবে। কি কি উদ্বৃত্ত দেওয়া আছে? প্রত্যেক অংশীদারের মূলধন হিসাব, চলতি হিসাব এবং ঋণ হিসাব, পাপিয়া ঋণ হিসাব। জুয়ের মূলধন 5 লাখ টাকা, চলতি হিসাব এর উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। পাপিয়ার মূলধন 4 লক্ষ টাকা, চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত 40,000 টাকা, এবং তার ঋণও দেওয়া আছে প্রতিষ্ঠানকে 50,000 টাকা। এমিলির মূলধন 2 লক্ষ টাকা, চলতি হিসাবে তার ক্রেডিট উদ্বৃত্ত 10,000 টাকা। উক্ত বছরে উত্তোলনের পরিমাণ দাঁড়ায় জুই 1,20,000 টাকা, পাপিয়া 1 লক্ষ টাকা, এমিলি 75,000 টাকা। অংশীদারদের মূলধনের সুদ, পাপিয়া ঋণের সুদ এবং এমিলির বেতন হিসাবভুক্ত করার পূর্বে ওই বছরের নেট মুনাফার পরিমাণ 2,07,500 টাকায় উপনীত হলো। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে 1, 2019 সালের 1 জানুয়ারি তারিখে জুই ও এমিলির মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। 2 নম্বরের আমাদের যে কোয়েশ্চেনটি, দুইজনের মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। খতে 2019 সালের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, এবং গতে 2019 সালের অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। আসলে এই অঙ্কটি সিলেক্ট করার কারণটি ছিল এই চলতি হিসাব কিভাবে তৈরি করতে হয় সেটি দেখানো। আমি পূর্ববর্তী উদাহরণ যেটি আগের ক্লাসে দেখিয়েছিলাম সেখানে আমরা মূলধন হিসাব তৈরি করা শিখেছি, এবং এই অঙ্কে আমরা শিখব কিভাবে চলতি হিসাব প্রস্তুত করতে হয়। আবন্টন হিসাব আগের ছিল, এখানেও আছে। ক অংশের সমাধান আমাদেরকে বলা হয়েছিল জুই এবং এমিলির মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে। এখন মালিকানা সত্ত্ব কি? আমরা জানি মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের বা ব্যবসায়ীর সম্পদের উপর মালিকের দাবির সমষ্টি। এখন জুইয়ের এই প্রতিষ্ঠানের মূলধন আছে তার 5 লক্ষ টাকা, এবং চলতি হিসাবের উদ্বৃত্ত যেটা ক্রেডিট উদ্বৃত্ত আছে 1 লক্ষ টাকা। অতএব তার মালিকানা সত্ত্ব হচ্ছে 6 লক্ষ টাকা। এবং এমিলির মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল 2 লক্ষ টাকা, এবং তার ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে
10,000 টাকা এবং তার মালিকানা সত্ত্ব হচ্ছে 2,10,000 টাকা। এটা হচ্ছে 2019 সালের 1 জানুয়ারি অর্থাৎ প্রারম্ভিক তারিখে তাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে অনেক সময় চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকতে পারে। আমাদের অঙ্কে অবশ্য ক্রেডিট উদ্বৃত্ত এমন হতে পারে, একজনের ক্রেডিট উদ্বৃত্ত আরেকজনের ডেবিট উদ্বৃত্ত এমনও হতে পারে। যদি ডেবিট উদ্বৃত্ত থেকে থাকে তাহলে সেটি অবশ্যই মূলধন থেকে বিয়োগ যাবে। এখানে আমরা যোগ করে বলছি, কারণ মূলধন যেমন ক্রেডিট উদ্বৃত্ত, চলতি হিসাবেরও ক্রেডিট, অর্থাৎ 2 ক্রেডিট যুক্ত হয়ে 6 লক্ষ টাকা। যদি চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত হতো তাহলে আমরা 5 লাখ টাকা থেকে এই 1 লাখ টাকা বিয়োগ করে এখানে 4 লাখ টাকা দেখাতাম। এখন আসবো আমাদের খ অংশের সমাধান। খ অংশে আমাদেরকে বলা হয়েছে লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবে ছক জানি, একটি হিসাবে ছক করলাম, ডেবিট দিক আছে, ক্রেডিট দিক আছে, এবং এখানে আমরা সাধারণত শুরু করি, এটা হচ্ছে ক্রেডিট দিকে নিট লাভটা লেখার মাধ্যমে। নিট লাভ হচ্ছে আমাদের 2,07,500 টাকা, এবং লাভ লোকসান হিসাব ব্র্যাকেটে নিট লাভ এভাবে লিখতে হয়। তবে কখনো কখনো লাভ লোকসান হিসাব না বলে যদি আয় বিবরণী বলা থাকে তাহলে আমরা এখানে আয় বিবরণী লিখব। প্রশ্ন অনুযায়ী আমাদেরকে এটি উত্তর করতে হবে। যেভাবে প্রশ্নে যদি লাভ লোকসান হিসাব দেওয়া থাকে আমরা লাভ লোকসান হিসাব লিখবো, আর যদি লাভ লোকসান না থাকে আয় বিবরণী বলা থাকে তাহলে আয় বিবরণী লিখতে পারি। কোনোটাই উল্লেখ না থাকলে যে কোনোটাই লেখা চলবে। এখন আসো, গতদিন যখন আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব করছিলাম তখন আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাব লিখেছিলাম, কারণ সেটি ছিল পরিবর্তনশীল পদ্ধতিতে করা অঙ্ক। আর আজকের এই অঙ্কটিতে আমাদেরকে স্পষ্ট উল্লেখ আছে যে অংশীদারগণ স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা যেহেতু স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করা হবে, অর্থাৎ এই অঙ্কে মূলধন হিসাবে মূলধন ব্যতীত অন্য কিছু প্রবেশ করতে পারবে বা অন্তর্ভুক্ত করা যাবে না। এই কারণে আমাদেরকে পৃথকভাবে চলতি হিসাব সংরক্ষণ করতে হবে। এই জন্য আমরা মূলধন হিসাবের পরিবর্তে চলতি হিসাবে, কারণ মূলধনের সুদ মূলধন হিসাবে যাবে না, এটা যাবে চলতি হিসাবে, যেহেতু এটি স্থায়ী পদ্ধতি। এই বিষয়টার জন্য মূলত এই উদাহরণটা করানো। তাহলে অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ, জুয়ের মূলধন ছিল 5 লাখ টাকা, 5% সুদ 25,000 টাকা। পাপিয়ার মূলধন ছিল 4 লাখ টাকা, 5%-এ 20,000 টাকা। এমিলির মূলধন ছিল 2 লাখ টাকা, 5%-এ 10,000 টাকা, মোট 55,000 টাকা। এমিলি বার্ষিক 1 বছরে বেতন পাবে 30,000 টাকা। যেহেতু কেবল এমিলিই পাচ্ছে, সব অংশীদাররা পাচ্ছে না, এই জন্য বিশেষভাবে ওর নামটা লিখে এমিলির চলতি হিসাব বলা হয়। যদি সব অংশীদারই বেতন পেত তাহলে আমরা এখানে অংশীদারদের চলতি হিসাব লিখতাম 30,000। এই পরিবর্তনগুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর লিখছি আমরা পাপিয়ার চলতি হিসাব, এটা হচ্ছে ঋণের সুদের জন্য 2,500 টাকা। এখানে একটি প্রশ্ন হতে পারে, ঋণের সুদটা আমরা চলতি হিসাবে দেখালাম কেন? এটা কি সবসময় চলতি হিসাবেই দেখাতে হবে? না, মূলত ঋণের সুদ ঋণ হিসাবে যাওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত। কিন্তু আমাদের অঙ্কে একটি কথা বলা আছে, যাবতীয় সমন্বয় তারা চলতি হিসাবের মাধ্যমে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আমরা এখানে পাপিয়ার চলতি হিসাব লিখেছি। যদি এখানে পাপিয়ার ঋণ হিসাব দিতেন তাও ভুল হতো না, তবে যেহেতু প্রশ্নে স্পেশালি বলা আছে যে যাবতীয় বিষয়গুলো তারা চলতি হিসাবের মাধ্যমেই সমন্বয় করে, সেহেতু আমরা এখানে পাপিয়ার চলতি হিসাব লিখেছি। এখানে পাপিয়ার ঋণ হিসাব লেখা যেতে পারে। এখন আমরা বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করব। এখানে ক্রেডিট দিকের মোট যোগফল আমাদের 2,07,500 টাকা, আর এখানে 55,000 আর 30,000 আর 2,500 টাকা বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকে ব্যালেন্স হয় 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাই হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাটাকে আমরা বিভাজন করব লাভ লোকসানের অনুপাতে। এবং লাভ লোকসান অনুপাতটা কি? লাভ লোকসান অনুপাতটা তোমাদের যদি প্রশ্ন আবার একবার দেখে আসো তাহলে দেখবো আমরা লাভ লোকসান অনুপাত ছিল আমাদের 2/1, 3/1 এবং 6/1। এই অনুপাতটাকে আমরা বলতে পারি এটি 3:2:1। যদি বলো কিভাবে, তাহলে হচ্ছে দেখো এখানে আমরা যদি হরগুলোকে সমহর বিশিষ্ট করি তাহলে 6 হবে,
এদের 2, 3 এবং 6 এর লসাগু হবে 6। তাহলে এদের সমহর বিশিষ্ট করলে এটা হবে 6/3, এটা হবে 6/2, এটা হবে 6/1। তাহলে কি দাঁড়ায়, আমরা তাহলে অনুপাতটা বলতে পারি 3:2:1। অর্থাৎ 3:2:1 আমাদেরকে এই মুনাফাটা বিভাজন করতে হবে। তাহলে 3, 2, 1 যোগ করলে 6। তাহলে 1,20,000-কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে হবে 20,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে 20,000 টাকা। তাহলে এটা এই 3 ইউনিট পাবে, তাহলে 20,000 গুণ 3 60,000 টাকা। এই 2 ইউনিট পাবে 40,000 টাকা এবং এই 1 ইউনিট পাবে সে 20,000 টাকা। এভাবে আমরা বিভাজন করে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের খ এর উত্তর, লাভ লোকসান আবন্টন হিসাব। এখন গতে আমাদেরকে বলা হয়েছে একটি চলতি হিসাব তৈরি করো। অংশীদারদের চলতি হিসাব আমরা তৈরি করব। এখন অংশীদারদের চলতি হিসাব ছক, এই চলতি হিসাবের ছক এবং মূলধন হিসাবের ছকের মধ্যে কোনো পার্থক্য নাই, একই, কেবল উপস্থাপনায় কিছুটা পরিবর্তন আসবে যে এটা চলতি হিসাব, এবং প্রত্যেক অংশীদারের নামে একটা করে আমরা টাকার কলাম করেছি। যদি কেউ এভাবে বলে, নির্দিষ্ট করে বলে জুয়ের চলতি হিসাব করতে, একটা আলাদা করে আমরা জুয়ের চলতি হিসাব করতে, সেক্ষেত্রে টাকার কলাম এই দুইটি বাদ পড়বে। যদি দুজনের কথা বললাম, দুজনের জন্য টাকা ছক করবে, একজন বাদ পড়বে। এভাবে যেভাবে চাইবে সৃজনশীল প্রশ্নে আমরা সেভাবে ছক পরিবর্তন করে নিব। আচ্ছা, শুরুতে আমরা লিখলাম কি 2019 সালে জানুয়ারি 1 তারিখে যে ওপেনিং ব্যালেন্স বিডি জুয়ের চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল, ক্রেডিট উদ্বৃত্ত 1 লাখ টাকা, পাপিয়ার 40,000 টাকা এবং এমিলির 10,000 টাকা। এখানে একটি বিষয় আমাদেরকে বলা প্রয়োজন, সেটা হচ্ছে কখনো কখনো দেখা যাবে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সটা এদিকে লিখতে হবে। একইভাবে 2019 সালের জানুয়ারি 1 তারিখ লিখে এখানে লিখতাম ব্যালেন্স বিডি। ডেবিট উদ্বৃত্ত হলে ডেবিট দিকে লিখবো, ক্রেডিট উদ্বৃত্ত হলে ক্রেডিট। আমাদের অঙ্কে 3টা উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট, অর্থাৎ আমরা ক্রেডিট দিকে লিখেছি 3টায়। এখন আসো লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখলাম। এখানে লাভ ক্ষতি আবন্টন হিসাব যেগুলো ডেবিট দিকে যেসব আইটেম ছিল সেগুলো এখানে বসবে। যেমন দেখো এখানে ডেবিট দিকে কি কি ছিল, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ এবং বন্টনযোগ্য মূল্য, 4টি আইটেম। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ এবং বন্টনযোগ্য মুনাফা। এখানে যা যা ডেবিট দিক আছে সেগুলোই ওখানে গিয়ে চলতি হিসাবের ক্রেডিট দিকে যাবে, যেহেতু আমরা এখানে অংশীদারদের চলতি হিসাব লেখা আছে 4টাতে, এবং এগুলো 4টায় চলতি হিসাবের ক্রেডিট দিকে যাবে। দেখো লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখব বিপরীত নাম। চলতি হিসাবের ক্ষেত্রে নাম লিখবো লাভ ক্ষতি আবন্টন হিসাব, এবং লাভ ক্ষতি আবন্টন হিসাবে লিখবো আমরা চলতি হিসাব। এখানে লিখছি মূলধনের সুদ 25,000, 20,000, 10,000, যার যার মূলধনের সুদ তার কলাম লিখতে হবে। ঋণের সুদ 2,500 টাকা, বেতন 30,000 টাকা, যার এমিলির বেতন। মুনাফার অংশ প্রত্যেকের ঘরে লিখলাম, এবং লেখা শেষে উত্তোলন লিখলাম ডেবিট দিকে, এবং উত্তোলনটা আমাদেরকে স্থানান্তর করতে হয় হিসাবকালের শেষ দিন 2019 সালের ডিসেম্বরের 31 তারিখ। উত্তোলন লিখে যার যার উত্তোলন তার ঘরে আমরা লিখে দিলাম। এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করবো বা ব্যালেন্স নির্ণয় করবো। যেমন প্রথমে জুয়েরটা যদি বলি, জুয়ের মোট যোগফল হয় আমাদের 1,85,000 টাকা, এবং এইদিকে তার ডেবিট দিকে আছে 1,20,000 টাকা উত্তোলন, এবং এই 1,20,000 যে যোগফলটা বসালাম তার থেকে 1,20,000 টাকা বাদ দিলে তার অবশিষ্ট থাকে 65,000 টাকা। এই 65,000 টাকা হচ্ছে তার চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ ক্রেডিট দিক বরাবর এটাকে বলা হবে ক্রেডিট উদ্বৃত্ত। একইভাবে পাপিয়ারটা বের করলাম, পাপিয়ার যোগফল 1,02,500 টাকা, তার দিকে আছে 1,00,000 টাকা, তাহলে অবশিষ্ট থাকে 2,500 টাকা। এই যে ব্যালেন্সিং ফিগারটা অর্থাৎ 2,500 টাকাটা, এটা হচ্ছে পাপিয়ার চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত। এখন টিটুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন। টিটুর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেবিট দিকে 75,000 টাকা যোগফল। আমরা দেখে নিব কোন দিক দিয়ে বড়। এই দুজনের ক্ষেত্রে ক্রেডিট দিকে যোগফল বড় ছিল, কিন্তু টিটুর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেবিট দিকে যোগফল বড়। তার ডেবিট দিকে যোগফল 75,000 টাকা, এবং ক্রেডিট দিকের যোগফল হয়, এই সবগুলো যোগ করলে হয় 70,000 টাকা, অর্থাৎ পার্থক্য 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে তার ডেবিট উদ্বৃত্ত, তার ডেবিট দিক বড় বলে এটা তার জন্য ডেবিট উদ্বৃত্ত। এই জন্য আমাদের উভয় দিকে, এদিকেও লিখলাম ডিসেম্বর 31 তারিখ দিয়ে ব্যালেন্স শিট, এদিকেও লিখলাম
ডিসেম্বর 31 তারিখ দিয়ে ব্যালেন্স শিট, অর্থাৎ জুঁই এবং পাপিয়ার ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত এবং টিটুর ক্ষেত্রে হচ্ছে তার ডেবিট উদ্বৃত্ত। এই জন্য আমাদেরকে ব্যালেন্স শিট এবং ব্যালেন্স যেগুলো সিডি লিখবো সেগুলো পরের বছরের প্রথম তারিখ দিয়ে আবার বিডি করতে হবে। এই জন্য এইখানে যে ব্যালেন্স শিটে লিখছিলাম 5,000 টাকা টিটু, সেটা এখানে এসে আবার 2020 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি লিখে আমাদেরকে 5,000 টাকা লিখতে হলো। এবং এখানে যেটা ব্যালেন্স বিডি লিখছিলাম এবং সেটাই দিয়ে উল্টো দিকে এসে পরের বছরের 2020 সালের জানুয়ারি 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি এই 65,000 টাকা এবং 2,500 টাকা। এটা এখানে ভুলভাবে অন্য একটা মন চলে আসছে, এটা হবে 65,000 এবং 2,500, এটা এটি ঠিক না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের অংশের ব্যবসায়ীর হিসাবের অঙ্ক করার পদ্ধতি। আমি এই বিষয়ের উপর আরো একটি ক্লাস নেব, আরো কিছু ভিন্ন ধরনের অঙ্ক এখানে আছে, সেগুলো নিয়ে আমরা ব্যবহারিক আরো কিছু অঙ্ক করাবো পরবর্তী ক্লাসগুলোকে। অর্থাৎ আমি বিশ্বাস করব তোমরা ক্লাসগুলো নিয়মিত ফলো করবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আমরা এই অস্বাভাবিক সময়টাকে কাটিয়ে নিশ্চয়ই স্বাভাবিক সময় শীঘ্রই ফিরবো এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।